চলে এসেছি আবার একটা লাইভ ক্লাসে। সো অনেকদিন লাইভ নেইনি, বাট আবার এখন চলে আসলাম আপনাদের সাথে আবার একটা লাইভ ক্লাস করব দেখে। সো ওয়েল, আমি একটু দেখি যে কারা কারা আছেন আমাদের সাথে। আর হচ্ছে যারা যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনারা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কারণ আমরা দেখতে পাই আমাদের সবগুলো ক্লাসেই বাংলাদেশের প্রায় সবগুলো জেলা থেকেই স্টুডেন্টস থাকে। সো আজকেও সেটা হয় কিনা আমরা দেখবো, আর হচ্ছে আপনাদের কিছু কমেন্টস হচ্ছে আমি সাথে সাথে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছি অনেকে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। অবশ্যই সবাই যুক্ত হয়ে সবার আগে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে দিবেন, যাতে করে যারা এখানে আছে, যারা আপনার টাইমলাইনে আছে, যারা আপনার বন্ধুরা আছে এবং আপনার পরিবারের সদস্যরা আছে, তারা আমাদের এই ক্লাসগুলো দেখতে পায়। তো আজকের ক্লাসে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসুস্থতা নিয়ে ইংরেজিতে কথা বলা। আপনারা অলরেডি ক্যাপশনে দেখতে পাচ্ছেন। তো আমরা তো সবসময় ভালো থাকি না, তাই না? আমাদের শরীর সবসময় ভালো থাকে না, মাঝে মাঝে আমরা খারাপও থাকি। সো যদি আমরা খারাপ থাকি, ইন দ্যাট কেস আমরা কিভাবে আমাদের এই অসুস্থতার কথাগুলো ইংরেজিতে প্রকাশ করব। আমরা এই রিলেটেড কিছু ফ্রেজেস শিখবো এবং এদেরকে দিয়ে কিছু এক্সাম্পল দেখব, যাতে করে আমরা আসলে বুঝতে পারি যে এই ধরনের কিছু হলে আমরা এই ফ্রেজটা ইউজ করে আমার কথাটা আসলে আমি বলতে পারি ইংরেজিতে। তো তার আগে একটু কিছু কমেন্টস নিয়ে নিচ্ছে। আমাদের সাথে আছেন আরিফ রাব্বানি, আমাদের সাথে আছেন মিজান, তারপর আসলাম, আশিক হাসান মজুমদার, তারপর তাহমিনা, নোবেল আছেন সিলেট থেকে দেখছি, এবং সাথে আছে বলেছেন আলামিন তালুকদার, থ্যাংক ইউ। খাগড়াছড়ি আছেন লুতো ত্রিপুরা, তারপর প্রীতমি আছেন, আফিফ আছেন। আমি লালমনিরহাট সদর উপজেলা থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। আগরতলা থেকে বলছি, জামালপুর, শ্রীমঙ্গল, দিনাজপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো যারা যারা ক্লাসে আছি আমরা চট করে ক্লাসটাকে একটু শেয়ার করে দিই, আর শেয়ার করে আপনারা কমেন্ট সেকশনে লিখে দিবেন শেয়ার ডান, যাতে করে আমি বুঝতে পারি আপনারা কারা কারা আমাদের ক্লাসটি শেয়ার করে দিয়েছেন। সো অবশ্যই সবাই শেয়ার ডান লিখবেন, এবং আমরা এখন চলে যাব আমাদের মেইন ক্লাসে। সো লেটস গেট স্টার্টেড। I'm going to share my screen. And here you can see আমরা বলেছি অসুস্থতা নিয়ে কথা বলা। সো অসুস্থতা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আসলে আমরা কোন ধরনের কথাগুলো বলি? তো সবার আগে অসুস্থতা শুনলে আমাদের মাথায় আসে কোনো একটা অসুখ বিসুখে ভোগা, তাই না? আমরা কোনো একটা অসুখ বিসুখে ভোগার কথা বলি। যেমন আমরা বলতে পারি যে আমি জ্বরে ভুগছি, আমি সর্দি কাশিতে ভুগছি, আমি ঠান্ডায় ভুগছি, বা আমি জন্ডিসে ভুগছি, ডায়রিয়ায় ভুগছি, এরকম কোনো কিছু। তো যখন আমরা বলতে চাই ভোগা নিয়ে কোনো একটা কথা, তখন আমরা কি বলতে পারি, এটা আজকে আমরা সবার প্রথমেই শিখবো। সো আমরা যদি কোনো কিছুকে ভোগা দিয়ে বলতে চাই, কেউ কোনো একটা অসুখ বিসুখে ভুগছে, তখন আমরা ব্যবহার করব সাফার ফ্রম। তাহলে কেউ যদি কোনো একটা অসুখ বিসুখে ভোগে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সাফার ফ্রম। তাহলে কোনো অসুখ বিসুখে ভোগা, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সাফার ফ্রম। এই ধরনের কিছু সেন্টেন্স আমরা দেখে নিই জেনুইনলি আমরা কি কি বলতে পারি। তো আমরা এরকম বলি যে আমি জ্বরে ভুগছি। ইন দ্যাট কেস আমি সিম্পলি বলতে পারি আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। জ্বর মানে হচ্ছে ফিভার, ভোগা মানে সাফার ফ্রম। আমি ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম। আমি কিসে ভুগছি? আমি জ্বরে ভুগছি, তাহলে আমি বলতে পারি আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। ওকে, সিমিলারলি আমরা বলেছি সে সর্দি কাশিতে ভুগছে। তো এটা জানার আগে সবার আগে বুঝতে হবে যে সর্দি কাশিকে আমরা ইংরেজিতে কি বলি। সর্দি কাশিকে আমরা বলি কফ অ্যান্ড কোল্ড। কি বলি? কফ অ্যান্ড কোল্ড। তাহলে সে ভুগছে, শি ইজ সাফারিং ফ্রম। কোনো কিছুতে ভোগা মানে হচ্ছে সাফার ফ্রম, সে ভুগছে, কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা বলবো শি ইজ সাফারিং ফ্রম। কিসে ভুগছে? সর্দি কাশিতে। তার মানে হচ্ছে কফ অ্যান্ড কোল্ড। তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি? শি ইজ সাফারিং ফ্রম কফ অ্যান্ড কোল্ড। এই হচ্ছে ব্যাপার। এরপর এখানে আরো একটা সেন্টেন্স আছে আমাদের, যে আমার বন্ধু ডায়রিয়ায় ভুগছে। তো কেউ যদি ডায়রিয়ায় ভুগে থাকে, ইন দ্যাট কেস আমরা এভাবে বলতে পারি যে কেউ একজন ডায়রিয়াতে ভুগছে। তাহলে আমার বন্ধু ভুগছে, মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম। ভোগা মানে সাফার ফ্রম, আমার বন্ধু মাই ফ্রেন্ড। আমার বন্ধু ভুগছে,
মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম, কিসে ভুগছে? ডায়রিয়া। তাহলে আমি সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারি? আমি বলতে পারি মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম ডায়রিয়া। তাহলে আমরা প্রথম ফ্রেজটি কিন্তু শিখে গেলাম, সেটা হচ্ছে কোনো একটা অসুখ বিসুখে ভোগা। তো কেউ যদি ভোগে, ইন দ্যাট কেস আমরা কি বলবো? সাফার ফ্রম। কেউ কোনো একটা অসুখ বিসুখে ভুগছে, সামওয়ান ইজ সাফারিং ফ্রম সামথিং। তাহলে অসুখ বিসুখে ভোগা হলে আমরা কি বলবো? সাফার ফ্রম। চলো আমরা দেখি আমাদের নেক্সট ফ্রেজটি কি। তার আগে আমি একটু আমার সাউন্ডটা শুনি, সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে একদম। আমি একটু আরেকবার চেক করে নিলাম যে সাউন্ডটা ঠিক আছে কিনা। মাইকটাকে আমরা একটু ক্লোজ নিয়ে আসি। আচ্ছা, মারিয়াম মিম বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেট থেকে দেখছি, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ময়মনসিংহ মেডিকেল থেকে আছেন ওজিফা, আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, বলেছেন আমি মিরপুর 1 থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। মিজান বলেছেন শেয়ার ডান। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা যারা যারা আছি আমরা অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিব, আর শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। কেমন? সো ওয়েল, আমরা আমাদের সেকেন্ড ফ্রেজটিতে চলে যাই। আমাদের সেকেন্ড যে ফ্রেজটি আছে সেটা হচ্ছে সুস্থ হয়ে যাওয়া। তো প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম কোনো একটা অসুখ বিসুখ যদি হয়, যদি আমরা কোনো একটা অসুখ বিসুখে ভুগি, তখন আমরা কি বলবো? তো অসুখ বিসুখে ভুগলে আমরা বলবো হচ্ছে সাফার ফ্রম। আর কেউ যদি সুস্থ হয়ে যায় বা সেরে যায় অসুখ বিসুখ থেকে, তখন আমরা কি বলতে পারি সেটা আমরা এখন দেখব। তাহলে কোনো একটা অসুখ বিসুখ থেকে সুস্থ হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, এরকম যদি আমরা বলতে চাই, ইন দ্যাট কেস আমরা ব্যবহার করব গেট ওভার। কি ব্যবহার করব? গেট ওভার। তাহলে কেউ যদি অসুখ বিসুখ থেকে সুস্থ হয়ে যায়, তখন আমরা বলবো গেট ওভার। কিভাবে? যেমন এখানে কিছু সেন্টেন্স আমরা লক্ষ্য করি। আমরা এখানে বলেছি আমার জ্বর সেরে গিয়েছে। কি বলেছি? আমার জ্বর সেরে গিয়েছে। তাহলে প্রথমে আমি বলেছিলাম আমি জ্বরে ভুগছি, তখন আমরা বলেছিলাম I am suffering from fever। আর এখন আমরা বলছি যে আমার জ্বর সেরে গিয়েছে, তার মানে আমি সুস্থ হয়ে গিয়েছি। সুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি get over। সুস্থ হয়ে গিয়েছি মানে got over, কারণ এটা একটা past tense, তাই না? সুস্থ হয়ে গিয়েছি, got over। তাহলে আমি জ্বর থেকে সুস্থ হয়ে গিয়েছি, এটাকে তাহলে কিভাবে বলা যায়? এটাকে ইজিলি বলা যায় I got over fever। কি বলা যায়? I got over fever। তাহলে আমার জ্বর সেরে গিয়েছে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি I got over fever। সিমিলারলি আমরা বলেছি তার সর্দি কাশি সেরে গিয়েছে। তাহলে আগে সে সর্দি কাশিতে ভুগছিল, এই জন্য তখন আমরা বলেছিলাম যে she is suffering from cough and cold। এটা আমরা শিখেছি। আর এবার আমরা বললাম তার সর্দি কাশি সেরে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব get over। সেরে গিয়েছে তার মানে কাজটা হয়ে গিয়েছে, past tense, এই জন্য আমরা বলবো এই সেন্টেন্সে got over। she got over কি থেকে সেরে গিয়েছে? সর্দি কাশি, যার মানে হচ্ছে cough and cold। তাহলে আমরা বলবো she got over cough and cold। তার সর্দি কাশি সেরে গিয়েছে, she got over cough and cold। Very easy and very simple if we try to understand। তারপর আমাদের জন্য কি আছে? এরকমই আমাদের জন্য আছে আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে আমার বন্ধুর ডায়রিয়া সেরে গিয়েছে। তো আমরা যখন দেখেছিলাম কোন একটা অসুখ বিসুখে ভোগা, তখন আমরা কি দেখেছিলাম? সাফার ফ্রম, তাই না? মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম ডায়রিয়া। আর এবার তার ডায়রিয়া সেরে গিয়েছে, সে সুস্থ হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন কোন ফ্রেজটি ব্যবহার করব? এখন আমরা ব্যবহার করব গেট ওভার। তো মেইন ফ্রেজ হচ্ছে গেট ওভার, সেরে গিয়েছে যেহেতু, তাহলে আমরা বলবো গট ওভার। মাই ফ্রেন্ড গট ওভার হোয়াট? তার কি সেরে গিয়েছে? ডায়রিয়া। তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে? মাই ফ্রেন্ড গট ওভার ডায়রিয়া। আমার বন্ধুর ডায়রিয়া সেরে গিয়েছে, সে সুস্থ হয়ে গিয়েছে। মাই ফ্রেন্ড গট ওভার ডায়রিয়া। তাহলে যদি কেউ কোনো অসুখ বিসুখ থেকে সুস্থ হয়ে যায়, তাহলে আমরা কি ব্যবহার করব বলুন তো? তাহলে আমরা ব্যবহার করব গেট ওভার। তাহলে এটা আমরা শিখেছি যে যদি কারো অসুখ বিসুখ সেরে যায়, যদি কারো অসুস্থতা সেরে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো গেট ওভার। সেক্ষেত্রে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে আমরা বলবো গেট ওভার। এরপর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে বমি করা।
সো এটা অনেক কমন একটা ফ্যাক্ট, তাই না? অনেক কমন একটা অসুস্থতা, জ্বরের জন্য, মাথা ঘোরানোর জন্য, ট্রাভেলিংয়ের জন্য, অন্য কোনো শরীর খারাপের জন্য, যাই হোক না কেন মানুষের কিন্তু বিভিন্ন কাজে এরকম শরীর খারাপ হয়ে থাকে, সো তখন কিন্তু তাদের বমি পায়। তো এরকম যদি কারো বমি পায়, ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি? বমি পাওয়ার ক্ষেত্রে আমরা যে ফ্রেজটা ব্যবহার করতে পারি, এটা খুব সহজ একটা ফ্রেজ, সেটা হচ্ছে থ্রো আপ। কি? থ্রো আপ। তাহলে বমি করার ক্ষেত্রে আমরা বলতে পারি থ্রো আপ, বমি করা, থ্রো আপ। আর যদি আমরা বলতে চাই এটাকে একটা ভোকাবুলারি দিয়ে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি ভমিট। তাহলে এখানে কিন্তু একটা পার্থক্য আছে এই দুটার মধ্যে, থ্রো আপ এবং ভমিটের মাঝে। সেটা হচ্ছে যখন আমরা বলছি থ্রো আপ, তখন আসলে এইটা একটা আমাদের জন্য ফ্রেজ, কিন্তু যখন আমি বলছি ভমিট, তখন আসলে এটা ফ্রেজ না, তখন এটা হয়ে যায় আমাদের জন্য একটা ভোকাবুলারি। সো আপনি একটা ভোকাবুলারি হিসেবে ভমিট ইউজ করতে পারেন, বা আপনি একটা ফ্রেজ হিসেবে থ্রো আপ ইউজ করতে পারেন। আমরা কি জানি ফ্রেজ আমরা কাদেরকে বলি? ফ্রেজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে অনেকগুলো ওয়ার্ড একত্রিত অবস্থায় থাকে, তার মানে একের অধিক ওয়ার্ডস থাকে, সেটাকে আমরা বলি একটা ফ্রেজ। তাহলে এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে থ্রো আর একটা হচ্ছে আপ, তার মানে কিন্তু এটা একটা ফ্রেজ, তাই না? তাহলে থ্রো আপ, বমি করাকে আমরা বলতে পারি থ্রো আপ, অথবা আমরা এটাকে বলতে পারি ভমিট। তো এবার আপনার যেটা ইচ্ছা আপনি আসলে সেটা দিয়ে কিন্তু আপনার সেন্টেন্সগুলো গঠন করতে পারেন। যেমন এখানে আমরা বলেছি যে সে বমি করেছিল, কি বললাম? সে বমি করেছিল। ইন দ্যাট কেস আমরা বলবো শি থ্রিউ আপ। কেন আমরা থ্রিউ ব্যবহার করেছি? কারণ এটা একটা পাস্ট টেন্স, এটা তো হয়ে গিয়েছে, এর জন্য আমরা বলেছি থ্রিউ আপ। আমরা বলেছি আমার মনে হচ্ছে আমি বমি করব, আমার মনে হচ্ছে আমি বমি করব। তো যখন আমরা এমন কিছু বলতে চাই যে আমার মনে হচ্ছে বা আমার ইচ্ছে করছে, আমার মনে হয় আমি এটা করব, ইন দ্যাট কেস আমরা আমাদের সেন্টেন্সগুলো বলি ফিল লাইক দিয়ে, তাই না? আমরা কি দিয়ে বলি? ফিল লাইক। আর ফিল লাইকের পর যা থাকে, যে ভার্বটা থাকে, আমরা তার সাথে আইএনজি যুক্ত করি। তাহলে আমাকে এই সেন্টেন্সটা কিভাবে বলতে হবে? আই ফিল লাইক থ্রোয়িং আপ। আই ফিল লাইক থ্রোয়িং আপ। তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আরেকবার একটু দেখে নে। আমরা এটাকে বলবো আই ফিল লাইক থ্রোয়িং আপ। যদি আমি বলতে চাই ভ্রমণ করার সময় সে বমি করে, ভ্রমণ করার সময় সে সব সময় বমি করে। এমন কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে খুব ইজিলি ট্রাভেল করতে পারে না, তো তারা কিন্তু একটু গাড়িতে উঠলেই বা একটু লঞ্চে উঠলেই বমি করে দেয়, এরকম অনেক মানুষ আছে, তাই না? আমার আম্মু এরকম, আমিও আগে এরকম ছিলাম, বাট এখন তো ট্রাভেল করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। সো এরকম অনেকেই আছে যারা আসলে ট্রাভেলিং এর সময় বমি করে। সো সেই সেন্টেন্সটা আমরা এখানে বললাম যে সে ভ্রমণ করার সময় সব সময় বমি করে, তার মানে এটা একটা রেগুলার কাজ তার, তাই না? সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি while traveling, তার মানে ভ্রমণ করার সময়, while traveling he always throws up. While traveling he always throws up. That's it. How easy, right? এরপর আমরা যে ফ্রেজটি শিখবো সেটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। এবার এটাও কিন্তু অনেক কমন একটা অসুস্থতা। সো যদি কারো অনেক মাথা ঘুরায়, কেউ অনেকক্ষণ ধরে কাজ করে, অনেক রোদে পরিশ্রম করে, বা অন্যান্য অসুস্থতার জন্য হঠাৎ কোনো একটা শক খাওয়ার জন্য কি হতে পারে? সে অজ্ঞান হয়ে যেতে পারে। সো কেউ যদি অজ্ঞান হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা কোন ফ্রেজটা ইউজ করতে পারি? তখন আমরা বলতে পারি পাস আউট। তাহলে অজ্ঞান হয়ে যাওয়াকে বলা হয় পাস আউট। অজ্ঞান হয়ে যাওয়া, পাস আউট। এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স বলতে পারি? যেমন ধরুন কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল, হি পাসড আউট। সে অজ্ঞান হয়ে গিয়েছিল, হি পাসড আউট। তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে? Why did you pass out? তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে? Why did you pass out? সিমিলারলি আমরা বললাম যে আমি এতই অসুস্থ ছিলাম যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। I was so sick that I passed out. I was so sick that I passed out. তাহলে আমরা যদি বলতে চাই অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কেউ কোনো একটা অসুস্থতার কারণে, টায়ার্ডনেসের কারণে বা অন্য কোনো কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে যাবে, যাই হোক না কেন, ইন দ্যাট কেস আমরা ইউজ করতে পারি পাস আউট। অজ্ঞান হয়ে যাওয়া, পাস আউট। সো আমাদের নিচে কিন্তু একটা ব্যানার দেখা যাচ্ছে, স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে, এরপর একটা নাম্বার দেওয়া আছে। সো আমাদের স্পোকেন ইংলিশের অষ্টম ব্যাচ
অনর্গল ইংলিশ 8.0 শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চান, এতদিন অপেক্ষা করছিলেন এবং পেজে মেসেজ দিচ্ছিলেন কোর্সের জন্য, বাট এতদিন কোর্স ছিল না, এখন আছে। আপনারা চাইলে কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। এই ফোন নাম্বারে কল করলে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে, অথবা আমাদের এই পেজে নক করুন, তাহলে আপনাকে ডিটেলস সেন্ড করে দেওয়া হবে। কেমন? আচ্ছা, আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী ফ্রেজটাতে। পরবর্তীতে কি আছে আমাদের জন্য? ছড়িয়ে পড়া। সো ছড়িয়ে পড়া এটা খুব কমন একটা ফ্রেজ। কিছুদিন আগে, কিছুদিন না, কয়েক বছর আগে বলা চলে, যখন করোনার সময় ছিল, তখন কিন্তু করোনাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, তাই না? ইট ওয়াজ আ ভেরি ডেডলি ভাইরাস অ্যান্ড উই অল সাফার ফ্রম দ্যাট। সো এইরকম ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগবালাই যদি ছড়িয়ে যায়, ইন দ্যাট কেস আমরা কি ব্যবহার করতে পারি? এই ছড়িয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি ব্রেক আউট। তাহলে ছড়িয়ে যাওয়াকে আমরা বলি ব্রেক আউট। ছড়িয়ে যাওয়াকে কি বলা হয়? ছড়িয়ে যাওয়াকে বা ছড়িয়ে পড়াকে বলা হয় ব্রেক আউট। ফর এক্সাম্পল, এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যে কিভাবে বলা যায়। আমরা বলেছি করোনা সারা বিশ্বতে ছড়িয়ে গিয়েছিল। করোনা ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্ব, পুরো পৃথিবী বলতে বোঝানো হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে করোনা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। করোনা ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। দিস ভাইরাস ক্যান ব্রেক আউট। আর যদি আমরা বলতে চাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই ভাইরাস ছড়িয়ে না যায়, দ্যাট কেস আমরা কি বলতে পারি? আমাদের সতর্ক থাকতে হবে, উই হ্যাভ টু বি অ্যাওয়ার, যেন সো দ্যাট এই ভাইরাসটি ছড়িয়ে না যায়, দিস ভাইরাস ডাজন্ট ব্রেক আউট। তাহলে আমি পুরোটা কি বলতে পারি? We have to be aware so that this virus doesn't break out. যদি আমরা এরকম বড় কোনো সেন্টেন্স দেখি, ইন দ্যাট কেস আমরা অবশ্যই ভয় পেয়ে যাব না। সেন্টেন্সগুলোকে যদি আমরা খণ্ড খণ্ড করে নিই, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। যেমন পুরো সেন্টেন্সটা দেখলে কিন্তু ভয় লাগে। পুরো সেন্টেন্সটা কি ছিল? যে আমাদের সতর্ক থাকতে হবে যেন এই ভাইরাস ছড়িয়ে না যায়। এবার আমরা এটাকে একটু পার্ট বাই পার্ট বলি। যেমন আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের কোনো একটা কিছু করতে হবে, থাকতে হবে, এই ধরনের কিছু থাকলে আমরা বলি উই হ্যাভ টু। সতর্ক থাকা মানে অ্যাওয়ার। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, উই হ্যাভ টু বি অ্যাওয়ার, যেন বা যাতে, সো দ্যাট এই ভাইরাসটি ছড়িয়ে না যায়, দিস ভাইরাস ডাজন্ট ব্রেক আউট। তাহলে আমরা পুরোটাকে মিলিয়ে দিয়ে কি হয়? উই হ্যাভ টু বি অ্যাওয়ার সো দ্যাট দিস ভাইরাস ডাজন্ট ব্রেক আউট। বড় কোনো সেন্টেন্স যদি আমরা পাই বা বলতে চাই, তখন এটাকে আমরা একটু শর্ট করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ভেঙে ভেঙে করে বলবো, তাহলে ইজি হবে। এর পরবর্তীতে আমাদের যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে সেলাই করিয়ে নেওয়া। তো আমরা এরকম অনেক সময় বলি যে আমার হাতটা কেটে গিয়েছিল, তো আমি হাতটা সেলাই করিয়ে নিয়েছিলাম, বা তার কোন একটা অঙ্গ কেটে গিয়েছিল, সে এটাকে সেলাই করিয়ে নিয়েছিল, অথবা আমার মাথা ফেটে গিয়েছিল, আমি এখানে সেলাই করিয়ে নিয়েছিলাম। তো এই ধরনের সেলাই করিয়ে নেওয়া টাইপের কোনো কথা যদি আমি বলতে চাই, তাহলে আমি কি বলবো? তখন আমাকে বলতে হবে স্টিচ আপ। সেলাই করিয়ে নেওয়া মানে হচ্ছে স্টিচ আপ। সেলাই করিয়ে নেওয়া, স্টিচ আপ। এটা দিয়ে আমরা কি ধরনের সেন্টেন্স বলতে পারি? যেমন আমি আমার কাটা অংশ সেলাই করিয়ে নিয়েছিলাম, I stitched up my cut. আমি আমার কাটা অংশ সেলাই করিয়ে নিয়েছিলাম, I stitched up my cut. তোমার সেলাই করিয়ে নেওয়া দরকার, you need to stitch up. আমার ক্ষত সে সেলাই করে দিয়েছিল। এই টাইপের যদি আমরা কিছু বলতে চাই, তখন আমরা বলতে পারি he stitched up my wound. wound মানে হচ্ছে ক্ষত। তাহলে সে আমার ক্ষত সেলাই করেছিল, he stitched up my wound. তাহলে আমরা শিখলাম যে যদি আমরা বলতে চাই সেলাই করিয়ে নেয়ার কথা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্টিচ আপ। কি ব্যবহার করব? স্টিচ আপ। তাহলে স্টিচ আপ মানে কি? সেলাই করিয়ে নেয়া। ওকে, লিমন, লিমন। আচ্ছা, লিমনের কল আসছে, বাট তো এখানে নেই। হোয়াটএভার, আমরা আমাদের পড়ায় ফিরে যাই। সো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো রোগে মারা যাওয়া। এবার মারা যাওয়ার ক্ষেত্রে আসলে দুইটা জিনিস হতে পারে। সেটা হচ্ছে কোনো রোগবালাইয়ে মারা যাওয়া, অথবা কোনো অ্যাক্সিডেন্টে, কোনো আঘাতে মারা যাওয়া। তো আমরা দুইটাই শিখবো যে দুটোর বেলাতেই আমরা কি বলতে পারি। যদি আমরা বলতে চাই কেউ কোনো রোগে মারা গিয়েছে, তখন আমরা বলবো ডাই অফ। কোনো ধরনের রোগে মারা গেলে তখন আমরা ব্যবহার করব ডাই অফ। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি
সে জ্বরে মারা গিয়েছে, তাহলে আমরা বলবো হি ডাইড অফ ফিভার। সে করোনায় মারা গিয়েছে, হি ডাইড অফ করোনা। সে ক্যান্সারে মারা গিয়েছে, হি ডাইড অফ ক্যান্সার। অথবা আমরা বলতে পারি যে সে সর্দি কাশিতে মারা গিয়েছে, হি ডাইড অফ কফ অ্যান্ড কোল্ড। সে ডায়রিয়াতে মারা গিয়েছে, হি ডাইড অফ ডায়রিয়া। এরকম করে যেই রোগে বা যে অসুখ বিসুখেই মারা যাক না কেন, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডাই অফ। তাহলে আমরা মনে রাখবো কোন একটা রোগে যদি কেউ মারা যায় তখন আমাদের ব্যবহার করতে হবে ডাই অফ। সিমিলারলি আমরা যদি কোনো রোগে মারা যাওয়ার কথা না বলি, আমরা যদি কোনো আঘাত বা কোনো ক্ষততে মারা যাওয়ার কথা বোঝাই, ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি? সো কোনো আঘাত বা কোনো ক্ষততে যদি কেউ মারা যায় তখন আমাদেরকে ব্যবহার করতে হবে ডাই ফ্রম। তাহলে ব্যাপারটা কি, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যদি কেউ রোগে মারা যায় তখন আমরা বলবো ডাই অফ, আর যদি কেউ কোনো আঘাত বা কোনো ক্ষততে মারা যায় তখন আমরা বলবো ডাই ফ্রম। তাহলে দুটোই কিন্তু মারা যাওয়া নিয়ে, দুটোতেই ডাই আছে। একটা হচ্ছে রোগে মারা যাওয়া, রোগে মারা গেলে আমরা বলবো ডাই অফ। আর কোনো আঘাতের কারণে, কোনো ক্ষতের কারণে, তার মানে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো ইনজুরিতে যদি কেউ মারা যায় তখন আমরা বলবো ডাই ফ্রম, তাই না? সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? যেমন আমাদের এই ডাই ফর্ম দিয়ে কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। মীরা আঘাতে মারা গিয়েছে। তো আঘাত মানে হচ্ছে ইনজুরি, আঘাতে মারা গিয়েছে মানে হচ্ছে মীরা ডাইড ফ্রম ইনজুরি। কারণ আমরা জানি কেউ যদি কোনো আঘাত বা ক্ষতয় মারা যায় তখন আমরা ইউজ করি ডাই ফ্রম, আর রোগে মারা গেলে তখন আমরা বলি ডাই অফ। তারপর আমরা বলেছি সে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছে। He died from a horrible accident. ভয়ঙ্কর দুর্ঘটনা, horrible accident। কোনো একটা আঘাত ক্ষততে মারা গিয়েছে, তার মানে আমাদের ব্যবহার করতে হবে die from। তাহলে পুরো সেন্টেন্সটা হবে he died from a horrible accident। তারপর আমাদের আছে সে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। in that case আমরা বলতে পারি he died from a car accident। তাহলে আমরা আজকে কি কি ফ্রেজ শিখলাম? আমরা কিন্তু আজকে অসুস্থতা রিলেটেড বেশ কয়েকটি ফ্রেজ শিখেছি, যেগুলোকে আমরা সবসময় ইউজ করতে পারি আমাদের ডে টু ডেইলি লাইফে আমাদের অসুস্থতার কথা ব্যবহার করার জন্য। তার মধ্যে কি কি আমরা দেখেছি? সবার আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কোনো একজন যদি কোনো অসুখ বিসুখে ভোগে তখন আমরা কি বলতে পারি? তো কোনো অসুখ বিসুখে ভোগার ক্ষেত্রে আমরা বলে থাকি সাফার ফ্রম। যদি কেউ অসুখ থেকে ভালো হয়ে যায়, কার অসুখ বিসুখ ঠিক হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়, তখন আমরা ব্যবহার করব গেট ওভার। তারপর আমরা দেখেছি যদি কেউ বমি করে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি থ্রো আপ অ্যাজ আ ফ্রেজ। আর যদি আমরা ভোকাবুলারি ইউজ করতে চাই, ইন দ্যাট কেস উই ক্যান সি ভমিট। তাহলে থ্রো আপ অথবা ভমিট। তারপর আমরা শিখেছি অজ্ঞান হয়ে যাওয়া। কেউ যদি অজ্ঞান হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি পাস আউট। অজ্ঞান হয়ে যাওয়া মানে হচ্ছে পাস আউট। তারপর আমরা দেখেছি ছড়িয়ে পড়া, কোনো একটা রোগ বালাই, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া, এটাকে বলা হয় ব্রেক আউট। তাহলে ছড়িয়ে পড়া, ব্রেক আউট। তারপর আমরা দেখেছি সেলাই করিয়ে নেওয়া, কোনো যদি কেটে যায়, ছিঁড়ে যায়, তখন আমরা সেলাই করিয়ে নিই। সো এটাকে আমরা বলতে পারি স্টিচ আপ। সেলাই করিয়ে নেওয়া মানে হচ্ছে স্টিচ আপ। তারপর আমরা দেখেছি রোগে মারা যাওয়া। রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি ডাই অফ। আর যদি কেউ কোনো অসুখ বিসুখে মারা যায়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি ডাই ফ্রম। So basically that is all about our like sickness related class. So আজকে আমরা কিন্তু এই ক্লাসে দেখার চেষ্টা করেছি, খুব শর্ট একটা ক্লাস, like I had some free time so I thought that maybe I could just take a class, so I'm here. তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলো পেতে আমরা অবশ্যই লিঙ্গল একাডেমি পেজে কানেক্টেড থাকবো, আর এগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে। আপাতত ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে 1 Minute English with Meme, যেটা আগেই ছিল, কিন্তু আমরা এটাকে রিনেম করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা হবে লিঙ্গুয়াল একাডেমি, আমাদের এই পেজের মতোই। সো আপনারা অবশ্যই এই পেজে থাকতে পারেন আমাদের লাইভ ক্লাসগুলোর জন্য, এবং পাশাপাশি আমরা তো প্রতিদিন নতুন নতুন ভিডিওস আপলোড করি, রিলস আপলোড করি, আপনারা অবশ্যই সেখান থেকেও হেল্প নিতে পারেন। আর হচ্ছে যারা ইংরেজিতে একদমই দুর্বল, আপনারা চান যে শুরু থেকে ইংরেজিটা শিখতে, প্র্যাকটিস করতে চান প্রচুর, তারা অবশ্যই আমাদের অষ্টম ব্যাচ যেটা আছে এখন ভর্তি চলছে, সেটাই আপনি যুক্ত হয়ে যেতে পারেন। নাম্বারটা আমাদের স্ক্রিনের নিচে দেওয়া আছে 01798049025। এই নাম্বারে আপনি কল করে ফুল ডিটেইলস জানতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন।
আচ্ছা, আরো অনেকেই বলেছিলেন যে ময়মনসিংহ থেকে, শ্রীমঙ্গল থেকে, গাইবান্ধা থেকে, আচ্ছা সিলেট থেকে হাফিজুর বলেছেন এক্সেলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। শিমিল বলেছেন হাউ আর ইউ আপু, আলহামদুলিল্লাহ আই এম ডুইং গ্রেট। প্রীতম নাথ বলেছেন আপু নমস্কার, আই এম ফ্রম রংপুর। Oh, that's so great that you are here. আচ্ছা, okay Hafizur, I guess maybe you are a future doctor. Alex Jivan বলছেন I'm interested. Okay, you can definitely inbox us in this page, not anywhere else. কিশোরগঞ্জ থেকে, জামালপুর থেকে আর অনেকেই বলেছেন। আমি রেমোজ কথা বলছি। ওকে, হ্যাঁ দিনাজপুর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর বিং হিয়ার। এখানে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আই গেস আমাদের তো রমজান শুরু হয়ে যাচ্ছে, রমজানেও লাইভ ক্লাস নেওয়া হবে ফর আ ভেরি শর্ট টাইম অবভিয়াসলি, সো দ্যাট আমরা ক্লাসও করতে পারি, বোর ফিল না করি, এবং আমরা সুন্দর করে রেস্টও নিতে পারি। তো অবশ্যই সবাই ক্লাসগুলোতে যুক্ত থাকবেন, বিকজ আমরা প্রতিটা ক্লাসে কিন্তু নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করি। সো ক্লাসগুলোতে থাকলে আপনি অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন। প্লাস আপনি একটা নতুন একটা নোট খাতা বানাতে পারেন, যেখানে আপনি এই ক্লাসগুলো লিখে রাখবেন। আর আপনারা যদি আমার বই কিনতে চান, ইন দ্যাট কেস আপনারা এই বইটা কিনতে পারেন। শুরু থেকে স্পোকেন ইংলিশ বইয়ের নাম, যেটা রকমারিতে অ্যাভেলেবেল, বই ফ্রিতে অ্যাভেলেবেল, ejanmoni.com-এ অ্যাভেলেবেল। অনলাইনে অর্ডার করতে হবে, তাহলে আপনার বাসায় বইটি পৌঁছে দেওয়া হবে। সো বইটি যদি কিনতে চান, ইন দ্যাট কেস আপনি আমাকে ইনবক্স করতে পারেন এই পেজে, লিঙ্গল একাডেমির পেজে, তাহলে আমরা আপনাকে বইয়ের লিঙ্কটা সেন্ড করে দিব। আর বইয়ের দাম 250 টাকা। ঠিক আছে, এই বইটার দাম 250 টাকা। সো অবশ্যই সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। Till then, take care and Allah Hafiz. I'm Nurajin Admin and I hope to see you all. Stay blessed and Assalamu alaikum.